পালানোর খুব ইচ্ছে না? ও মাই গড, ও মাই গড, ও মাই গড। সব নাটক জেলে গিয়ে করবি, বুঝেছিস? আরে রবি, এই, কি হচ্ছে রবি? আরে আরে স্যার, রবি, মাই গড, কিছু একটা প্রবলেম হচ্ছে। স্যার মরে যায়নি তো আবার? রবি, মাই গড, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। স্যার, এখনো পর্যন্ত তো জ্ঞান ফেরেনি, ডক্টর ভেতরেই আছেন। ঠিক হয়ে যাবে তো স্যার? হ্যাঁ গার্গী, স্যার, ক্রাইম সিন থেকে যে এভিডেন্স পাওয়া গিয়েছিল সেখান থেকে 45টা ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, যার মধ্যে 4টে ফিঙ্গারপ্রিন্টস রবির। রবির? ইয়েস স্যার, একদম কনফার্ম। আর ক্রাইম সিন থেকে যে রক্তমাখা জুতোর ছাপ পাওয়া গেছে সেটাও রবিরই। ডক্টর মীরা, ডক্টর মীরা, মাই গড, আই এম সো সরি, আমি লেট হয়ে গেছি। আসলে আমি ট্রাফিকে। ও মাই গড! ম্যাম, আমার ডেস্কে কে বসে রয়েছে? কেমন পালোয়ান মার কাছে হারা। রবি, বিউরোতে কি হচ্ছে এসব? কেউ সিনিয়রিটি ফলো করছে না নাকি? বাইরে থেকে কে আমার ডেস্কে এসে বসে রয়েছে? হ্যাঁ, গিয়ে দেখো, যাও। তুমি এভাবে? হ্যালো দাদা, কে আপনি? আরে সচিন স্যার, আপনি? স্যার, স্যার। আরে এই গুড নিউজটা তোমাদের সকলকে দেবার ছিল। সচিন নার্কোটিক থেকে ট্রান্সফার হয়ে আবার সিআইডিতে জয়েন করেছে আর আমাদের সাথে কাজ করবে। আরে কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ সো মাচ পঙ্কজ। কিন্তু পঙ্কজ স্যার, আপনার খারাপ লাগেনি তো? আপনার চেয়ারে বসেছিলাম। আরে না না স্যার, চেয়ারে বসুন না, শুধু এই ট্র্যাঙ্কুলাইজার আর মারবেন না প্লিজ। আরে না না, এবার অন্য কিছু হ্যাঁ মারবো। হ্যাঁ, কি বললেন? স্যার, যে থেরাপিস্ট অন্যদের প্রবলেম শুনে সেটাকে সলভ করে, কে জানতো যে এতটা কষ্ট সহ্য করে ওনার এভাবে প্রাণ যাবে? সেটাই তো। আচ্ছা অভিজিৎ, তুমি কেন এসেছিলে ডক্টর মীরার কাছে? স্যার, ওই মাসে এক আধবার আসতে হয় স্যার। শ্রেয়া ইনসিস্ট করেন। ও, ওই আপনি তো জানেনই আমার অতীত, মাঝে মধ্যে স্ট্রেসে কেমন একটা হয়ে যায়। ডক্টর গার্গী, স্যার, ওটা একটু দেখাও তো। এটা? হ্যাঁ হ্যাঁ, ওটাই। এটা দেখে মনে হচ্ছে খুবই অ্যান্টিক পিস। মনে হচ্ছে এটা দিয়ে মেরেছে ডক্টর মীরাকে। হ্যাঁ স্যার, কিন্তু মনে হচ্ছে প্রথমে ওনার মাথায় মারেনি। মারেনি? মাথায় মারেনি? তাহলে? স্যার, প্রথমে মেরেছে ওনার থুতনিতে। দেখুন, থুতনির ওপর? চোয়ালটা পুরো ভেঙে গেছে স্যার। মনে হচ্ছে কি প্রচন্ড ফোর্সে মেরেছে, একদম এক বক্সারের মতো। যদি ফোর্সেই মেরে থাকে তাহলে হয়তো ডক্টর মীরার ব্রেন ট্রমা সেটা নিতে পারেনি।
ওই সময় হয়তো বডি কাজ করা বন্ধ করে দিয়েছিল। এক মিনিট গার্গী। 11:47, ঘড়ি বন্ধ 11:47-এ। 11:47। অভিজিৎ, হতে পারে এটাই ডক্টর মীরার মৃত্যুর সময়। ডক্টর মীরা যখন পড়ে যায় তখন ঘড়িটা ভেঙে যায়, আর সেই জন্য ঘড়িটা বন্ধ হয়। পোস্টমর্টম রিপোর্ট আসার পরে কনফার্ম হয়ে যাবে স্যার। স্যার, এই আঙুলগুলো দেখেছেন? পুরো ভেঙে গেছে। হ্যাঁ, স্যার, মনে হচ্ছে খুনি এনাকে মারার পরে স্পেশালি ঘড়ি আর আঙুলগুলোকে টার্গেট করেছিল। কেন? ডক্টর গার্গী, স্যার। ভালো করে ফিঙ্গারপ্রিন্টগুলো তোলো, হয়তো কিছু পাওয়া যেতে পারে। ইয়েস স্যার। হ্যাঁ, স্যার, খুনি আমাদের জন্য অন্তত জুতোর ছাপ ছেড়ে গেছে। সেটাই তো। এই প্যাটার্নগুলো দেখুন, এই চিহ্নগুলোর চারদিকে এমনভাবে ছড়িয়ে আছে, আমার মনে হচ্ছে যে শুধু ফোন করতেই সে আসেনি। অভিজিৎ, প্যাটার্ন দেখে মনে হচ্ছে ও কিছু খুঁজছিল। ফুটপ্রিন্টের প্যাটার্ন তো সে কথাই বলছে। এখান থেকে গেছে রিসেপশন এরিয়ার দিকে। চলো স্যার, এদিকে আসুন। আছে। এখানে জুতোর রক্ত লাগার ছাপ রয়েছে স্যার। এগুলো সোজা ওই জানালার দিকে যাচ্ছে। হয়তো খুনি ওখান থেকেই পালিয়েছে। আর এই যে এটা দেখুন, এটা ডক্টর মীরার সার্টিফিকেট স্যার। এটাকে খুনি কি করেছে দেখুন, সার্টিফিকেটটাকে ছিঁড়ে দিয়েছে। এইভাবে ছিঁড়েছে, তার মানে সে যেই হোক না কেন তার মীরার ওপর খুব রাগ ছিল। স্যার, অদিতির জ্ঞান ফিরেছে। অদিতি, জল খাবে তুমি? না, আচ্ছা, আপনি কে আর এখানে কি করতে এসেছেন? আমার নাম অদিতি স্যার। আমি ডক্টর মীরার অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। আমি মাঝে মধ্যেই এখানে আসি চেক আপে। হ্যাঁ, আসলে আমি 2 সপ্তাহ আগেই জয়েন করেছি। কোনো আইডি নিশ্চয়ই আছে আপনার কাছে? হ্যাঁ, অদিতি, কাল রাতে আপনি কোথায় ছিলেন? কাল রাতে আসলে আমি ক্লিনিক থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। কোনো বিশেষ কারণ ছিল? হ্যাঁ স্যার, আমি আসলে মুভি দেখতে গিয়েছিলাম। ও, মুভি দেখতে গেছিলে তুমি? টিকিট তো নিশ্চয়ই তোমার কাছে আছে? হ্যাঁ, আছে তো স্যার। দিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। অদিতি, তোমার কারোর ওপর সন্দেহ আছে? আমি বলতে চাইছি যে তুমি ডক্টর মীরাকে কারোর সাথে ঝগড়া করতে দেখেছো? কোনো তর্ক বিতর্ক বা কেউ এমন আছে যে রাগের মাথায় কিছু বলেছিল ডক্টর মীরাকে? ইউ নো হোয়াট আই মিন, আন্ডারস্ট্যান্ড? এমন কেউ আছে যাকে তুমি সন্দেহ করো? না স্যার, ডক্টর মীরা খুব ভালো মনের মানুষ ছিলেন। সবাই ওনাকে রেসপেক্ট করত আর খুবই সফট স্পোকেন ছিলেন। আচ্ছা, এর মধ্যে কি কোনো এমন কোনো মানসিকভাবে অসুস্থ পেশেন্ট এসেছিল, হয়তো সেই কাজটা করেছে? আসলে ডক্টর মীরা শুধুই হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে মিট করতেন। এই যেমন ধরুন সেলিব্রিটিজ, পলিটিশিয়ানস, বিজনেস টাইকুনস, এনাদের সঙ্গে। আচ্ছা, হাই প্রোফাইল ক্লায়েন্ট। অভিজিৎ, ডক্টর মীরার সমস্ত ক্লায়েন্ট ও পেশেন্ট সেলিব্রিটিজ, পলিটিশিয়ান, বিজনেসম্যান তাদেরই দেখতেন। আর এদের মধ্যে তো সিক্রেট থাকবেই। আচ্ছা, এরকম হয়নি তো যে কথায় কথায় কেউ ডিসক্লোজ করে দিয়েছে যে কথাটা বলতে চায়নি, আর সেটা ইউ নো হোয়াট আই মিন, সেগুলো লুকোনোর জন্য ডক্টর মীরাকে শেষ করে দিয়েছে? এখানে কোনো সিসিটিভি ক্যামেরাও তো দেখতে পাচ্ছি না। অদিতি, তোমাদের ক্লিনিকে সিসিটিভি ক্যামেরা আছে? না স্যার, নেই। নেই? থাকা তো উচিত ছিল।
থাকলে আমাদের কাজটা সহজ হতো, বুঝতে পারতাম কে গিয়েছিল কে এসেছিল। হ্যাঁ স্যার, আসলে লাগানো তো উচিত ছিল, কিন্তু ডক্টর মীরা নিজের ক্লায়েন্টদের প্রাইভেসি বজায় রাখতে চাইতেন, সেই জন্যেই প্রাইভেসি? এরকম। 1 মিনিট স্যার। আচ্ছা অদিতি, তোমাদের সমস্ত পেশেন্টদের যেসব ফাইলস আছে, রিপোর্ট আছে, সেগুলো কি আন্ডার লক অ্যান্ড কি? হ্যাঁ 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 স্যার, একদম। স্যার, উনি প্রাইভেসির কথা বলছেন, কিন্তু একজন পেশেন্ট ফাইল ওখানে ওপেন পড়েছিল। আরে আচ্ছা, স্যার এই বিল্ডিংয়ের নিচের সিসিটিভি ফুটেজ বের করেছি। স্যার এই 10টা বেজে 8 মিনিটে এই ব্লু কার এই ফ্রেমের মধ্যে আসে আর এ তো বাইরে চলে গেল। এই লোকটা স্যার হুডি পরে আছে। 11:50, এই 11:50-এ আসে আর এদিক ওদিক দেখছে। এ তো পাইপ বেয়ে উঠছে। হ্যাঁ, এই সেকেন্ড ফ্লোরে উঠে ক্লিনিকে যায়। এই পেয়েছি 12টা বেজে 2 মিনিটে। 12 মিনিট পর ও ওখান থেকে বেরিয়ে আসে আর পাইপ বেয়ে নেমে যায়। স্যার, ও 11:50-এ ওপরে উঠেছিল আর মীরার ঘড়ি 11:47-এ বন্ধ হয়েছিল। তার মানে এ তো খুনি হতেই পারে না। এটাও তো হতে পারে যে ঘড়িটা ভাঙার পরেও খুনি ঘড়ির টাইমটা পিছিয়ে দিয়েছে বিভ্রান্ত করার জন্যে। বিভ্রান্ত করার জন্য। অভিজিৎ, 1 মিনিট, একটা জিনিস মনে পড়লো, একটু পিছিয়ে দাও তো। আরেকটু। যখন পাইপ বেয়ে নিচে নামছে তখন ব্যাস। এই যে এবার প্লে করো। এখানে এখানে হ্যাঁ, পজ। দেখো পাইপে কিছু ঝুলছে মনে হচ্ছে। এই দেখো, এর পকেটে কিছু ছিল যেটা নামার সময় আটকে গেছে। এটা কি? স্যার, এখানে কোনো এমপ্লয়ের কার্ড বলে মনে হচ্ছে। অ্যাক্সেস কার্ড। NVSK সফটেক সলিউশন। যে এমপ্লয়ি কার্ডটা আমরা বিল্ডিংয়ের পাইপ থেকে পেয়েছি, চলো গিয়ে দেখি এটা কোন এমপ্লয়ির। হ্যাঁ বলুন। ম্যানেজার সাহেব, কিছু ইনফরমেশন চাই আমাদের। আপনার রিসেপশনিস্ট আমাদের বলল যে আমাদের প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। বলুন, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আপনাদের কোম্পানির কার্ড পেয়েছিলাম আমরা ক্রাইম সিনে, তাই মনে হলো আপনার সাথে কথা বলা উচিত। এই কার্ডটা কোনো মিস্টার রবির। রবি? দেখুন স্যার, আপনারা যান, তার কারণ আমি আগের বারের মতো চুপ করে বসে থাকবো না। কি হলো কি? দেখুন স্যার, আসলে আমি রবির ব্যাপারে আপনাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না, কারণ আমি চাই না এই জীবনে ওর সঙ্গে আবার আমার দেখা হয়ে যাক। দেখুন, ইনফ্যাক্ট আমি তো এই কোম্পানিতে ট্রান্সফারের আবেদনও করে ফেলেছি। ম্যানেজার সাহেব, না, না, ম্যানেজার না, সাহেব, না, না, না। এক মিনিট না, না, শান্ত ছেড়ে হন দিন। আপনি। আপনি আরে, বসুন। স্যার। আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, আমরা সিআইডি থেকে। আপনি শান্ত হন। আসলে এই অ্যাক্সেস কার্ড যেটা রবির, সেটা আমরা মার্ডার ক্রাইম সিনে পেয়েছি। মার্ডার? স্যার, আমি ভালো করে জানতাম ওকে একদিন কাউকে না কাউকে ঠিক খুন করবে। ও খুব ভালো করে জানতাম। এই যে দেখুন স্যার, ওই করেছে এটা। সেদিন তো ও আমাকে খুন করে ফেলতো। কি হয়েছিল কি ওই দিন? রবি, তুমি তোমার কাজের রেসপন্স দেখেছো? দেখো রবি, তুমি অফিসের একজন ভালো এমপ্লয়ি ছিলে, তাই তোমাকে আমি দ্বিতীয়বার এখানে ডেকেছি। আমি তোমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ইগনোর করেছি, কিন্তু আর নয়। দেখো, এর প্রভাব এখন তোমার কাজের উপরেও পড়ছে, কিন্তু আর নয়। আই এম সরি। এবার থেকে তোমার আর কোনো কমপ্লেনকেই আমি সাপোর্ট করতে পারবো না। আর এই রিপোর্ট ভালো করে দেখো।
এই কাজ করবে তুমি? আমাকে নয় ফাইলটা দেখো। রবি, কি হচ্ছে কি তোমার? রবি, থ্যাংক গড স্যার। ভাগ্যিস সেদিন আমার কেবিনের বাইরে আমার অফিসের কিছু এমপ্লয়ি দাঁড়িয়েছিল, আর ওরা যেই আওয়াজ শুনলো ওরা ভেতরে এসে আমাকে বাঁচিয়ে নিল। তা না হলে স্যার সেদিন আমাকে মেরেই ফেলতো। কিন্তু এই কোম্পানি রিস্ক নিতে চায়নি, তাই কোম্পানি ওকে সাসপেন্ড করে দিয়েছিল। আর স্যার আমরা জানতে পেরেছি যে ও কোনো থেরাপিস্টের কাছে যেত, কিন্তু ওই যে কথায় আছে না স্যার, যে কুকুরের লেজ কখনোই সোজা হতে পারে না। ওর ভায়োলেন্ট টেন্ডেন্সি। আপনি আমাদের রবির অ্যাড্রেস দেবেন? স্যার আমি অদিতির স্টেটমেন্ট ভেরিফাই করেছি, ও সত্যি বলছে। ওর ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার আছে, আর মার্ডারের রাতে ওর ফোনের লোকেশন মুভি হলের পাশেই ছিল। তারপরেই ওর ফোন সুইচ অফ হয়ে যায়। হ্যাঁ অভিজিৎ, আচ্ছা, এই মিরার পেশেন্ট লিস্টে কোনো রবি নামের পেশেন্ট আছে? হ্যাঁ স্যার, ক্রাইম সিনে যে ডকুমেন্ট পাওয়া গেছিল ওখানে একটা নাম ছিল রবি, আর ও একজন পেশেন্ট। ও স্যার আরেকটা কথা স্যার, এই লোকটির ওসিডির একটা প্রবলেম আছে। 6 মাস আগে এই রবির একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ওর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, কথায় কথায় ও রেগে যায়। একবার তো অফিসে ওর এমপ্লয়ের সঙ্গে একটা ঝামেলাও হয়ে যায়, হাতাহাতিও করে ফেলে ও। সিকিউরিটিকে আসতে হয় ঝামেলা থামাতে। আর স্যার রবির কোম্পানি ওকে তারপরে ওয়ার্ক ফ্রম হোমের পাশাপাশি থেরাপিস্টের কাছে থেরাপি নিতে বলেছিল। তার মানে থেরাপির জন্য ও ডক্টর মীরার কাছে গেছিল। যদি আমরা ওখানে ওর আইডিটা পাই তাহলে হতে পারে ডক্টর মীরার খুন ওই করেছে। স্যার ওসিডির পেশেন্ট এত ভয়ঙ্কর হতে পারে? হতে পারে। কারো কথা যদি পছন্দ না হয়, ওর ওসিডি সমস্যার জন্য রবি যে কারোর সঙ্গে হাতাহাতিও করে ফেলে। স্যার রবির ওসিডি থাকায় ওর মেন্টাল সিচুয়েশন এমন না হয় যে ও আমাদের উপরেই অ্যাটাক করে বসলো। না, ওসিডির পেশেন্ট এতটাও ভয়ঙ্কর হয় না অবনী, তুমি যতটা ভাবছো। দেখো, ওদের সঙ্গে ভালোভাবে কথা বললে আর ভালোবাসা দিলে ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা, কোন ফ্লোরে? সেকেন্ড। রবি, সিআইডি? নো 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 নো। তোর পালানোর খুব ইচ্ছে না? ও মাই গড, ও মাই গড, ও মাই গড। সব নাটক জেলে গিয়ে করবি, বুঝেছিস? আরে রবি, এই, কি হচ্ছে রবি? আরে আরে স্যার, রবি, মাই গড, কিছু একটা প্রবলেম হচ্ছে। স্যার মরে যায়নি তো আবার? রবি, মাই গড, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। স্যার এখনো পর্যন্ত তো জ্ঞান ফেরেনি, ডক্টর ভেতরেই আছেন। ঠিক হয়ে যাবে তো স্যার? হ্যাঁ গার্গী, স্যার ক্রাইম সিন থেকে যে এভিডেন্স পাওয়া গিয়েছিল সেখান থেকে 45টা ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, যার মধ্যে 4টে ফিঙ্গারপ্রিন্টস রবির। রবির? ইয়েস স্যার, একদম কনফার্ম। আর ক্রাইম সিন থেকে যে রক্তমাখা জুতোর ছাপ পাওয়া গেছে সেটাও রবিরই। ওকে, থ্যাংক ইউ গার্গী, থ্যাংক ইউ ভেরি মাচ। ওর ফিঙ্গারপ্রিন্ট তো ম্যাচ করে গেছে ক্রাইম সিনের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে। এখন শুধু ওর জ্ঞান ফেরাটার অপেক্ষা। কাল রাতের গল্প ওই আমাদের বলতে পারবে।
দেখুন, এখন তো আমিও প্রাণ বাঁচাতে পেরেছি, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, ওকে খুব বেশি চাপ দেবেন না, না হলে আবার ওর প্যানিক অ্যাটাক হতে পারে। আপনারা ওর সঙ্গে কথা বলতে পারেন। ঠিক আছে, আমরা এটার খেয়াল রাখব। এই যে এখানটা সাইন করবেন। ঠিক আছে। দেখো রবি, ব্যাপারটা হয়েছে, ক্রাইম সিনে তোমার জুতোর চিহ্ন আমরা পেয়েছি। সিসিটিভিতে আমরা মিরার বিল্ডিংয়ে তোমাকে পাইপ বেয়ে উঠতে দেখেছি। তাই আমাদের কাছে কিছু লুকোবে না। দেখো, মিথ্যে বলার কোনো জায়গাই কিন্তু নেই। বলো, ডক্টর মীরাকে তুমি কেন মেরেছো? না, আমি মারিনি ওকে। আমি ডক্টর মীরাকে মারিনি। ওয়ান টু থ্রি, 1 2 3 2 3 1 2 3। ঠিক আছে, এবার বলো। হয়তো আমি ডক্টর মীরার ক্লিনিকে গিয়েছিলাম, কিন্তু আমি ওকে মারিনি। ও আমার ট্রিটমেন্ট করবে না বলেছিল স্যার। বলছিল যে আমার মেডিসিনের কোনো প্রয়োজন নেই, মেডিসিন তাই দিচ্ছিল না। এই ডক্টর মীরা এই অন্ধকারে কেন বসে আছেন? রবি, তোমার ওসিডি আছে। এটা এমন একটা মেন্টাল হেলথ কন্ডিশন যেখানে তোমার ব্রেন সমস্ত কিছু নিজের কন্ট্রোলে রাখতে চায়। ব্রেনের জন্য সমস্ত জিনিস সঠিকভাবে সঠিক জায়গায় রাখা কিংবা সমস্ত কাজ সঠিকভাবে করা, এটা একটা অবসেশন এবং কম্পালশন হয়ে যায়। এই অন্ধকার তোমার কাছ থেকে ডিস্ট্রাকশন দূর করার একটা উপায়, যাতে তুমি এখানকার কোনো জিনিস দেখে ডিস্ট্রাকশন বা ট্রিগার না হয়ে যাও। দেখুন দেখুন, এইসব ফালতু কথা, ঠিক আছে? আমাকে যদি সাহায্য করতে চান, এইসব বাজে কথা একদম বলবেন না, ঠিক আছে? আমি এইসব পছন্দ করি না। আমাকে আমার মেডিসিনটা দিন। রবি, তোমার মেডিসিন ছাড়া নিজের ব্রেনের ওপরে কন্ট্রোল রাখা শিখতে হবে, তাতেই তুমি সুস্থ হবে। মেডিসিনের প্রয়োজন নেই। আপনি বুঝতে পারছেন না। আমাকে আমার মেডিসিনটা দিন, আমাকে আমার মেডিসিনটা দিন। কিন্তু স্যার, ও কি করে জানতো যে আমার মেডিসিনের কোনো দরকার নেই? দেখুন, আমি কিছু বুঝতে পারছি না। 1 2 3। ও এগুলো কি করে বলতে পারে? এগুলো তো আমি জানি, তাই আমি বলবো, তাই না? স্যার, আমি ওই মেডিসিন ছাড়া আমি বাঁচতে পারবো না স্যার। মেডিসিন ছাড়া আমার ঘুম আসে না। আমি ঠিক করে কিছু খেতেও পারি না স্যার। খালি ভাবেই স্যার, 24 ঘন্টা আমার মাথা কাজ করে না স্যার। আমার ওই মেডিসিনের খুব দরকার ছিল। আমি তো ডক্টর মীরার ক্লিনিক থেকে ওই প্রেসক্রিপশন নেওয়ার জন্য গিয়েছিলাম স্যার, মেডিসিনের। কোথায় আছে? কোথায় 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 কোথায়? 1 2 3 1 1 1 1 1 2 3 1 2 3 1 2 3। স্ট্রেট স্ট্রেট স্ট্রেট, সোজা হ। স্ট্রেট 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 স্ট্রেট, সোজা হ সোজা হ। না 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 স্যার, আমি তো ওকে ছুঁইও নি স্যার। আমি যখন ভেতরে ঢুকলাম তখন
ও অলরেডি কোথায় আছে? মরে গেছিল স্যার। স্যার আমার তো মনে হচ্ছে ওর যে অবস্থা, খুনের পর সব ভুলে গেছে। দেখো রবি, এখনো যদি কিছু বলতে চাও বলতে পারো, কিছু লুকিও না। আমরা কোর্টে অ্যাপিল করব যে তোমাকে জেলে নয়, কোনো স্পেশাল কেয়ার ইউনিটে যেন রাখা হয়, তোমার জন্য ভালো মতো চিকিৎসা হয়। দেখো রবি, আরে রবি, রবি, স্যার 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 আপনারা এসব কি করছেন? আপনারা প্লিজ যান, ওনার এখন রেস্টের প্রয়োজন, প্লিজ। ওকে। টেনশন করবেন না। ডক্টর, হ্যাঁ বলুন। এই পেশেন্টের 24 ঘন্টার হেলথ আপডেট আমাদের চাই। আর একটা কথা মনে রাখবেন, কোনোভাবে যেন এই পেশেন্ট হসপিটাল থেকে বাইরে না যায়। ডোন্ট ওয়ারি স্যার, আমি চেষ্টা করছি। থ্যাংক ইউ। ডক্টর মীরার মৃত্যুর টাইম রাত 11টা থেকে 12টার মধ্যে। আর সিসিটিভি ফুটেজের হিসাব অনুযায়ী রবি ডক্টর মীরার অফিসে ঢুকেছে রাত 11:50 ক্রাইম সিন দেখে মনে হচ্ছিল যে খুনি মীরাকে মারার আগে অনেক টর্চারিং করেছে। আরেকটা কথা স্যার, ক্রাইম সিনে যে মার্ডার ওয়েপনে হ্যান্ডপ্রিন্ট পাওয়া গেছে সেই অনুযায়ী খুনি রাইট হ্যান্ডেড। আর রবি লেফট হ্যান্ডেড। হসপিটালের ডকুমেন্ট সব ও লেফট হ্যান্ডে সাইন করেছে, আর তারপরে লেফট হ্যান্ড দিয়ে জলও খেয়েছিল। মানে রবি ঠিকই বলছিল স্যার। ডক্টর গার্গি, আর কিছু পাওয়া গেছে? ইয়েস স্যার। এই দেখুন স্যার, সিমেন্টের ফ্রেশ পার্টিকলস আমি ক্রাইম সিন থেকে পেয়েছি। তার মানে হলো এই যে খুনি ডক্টর মীরার ক্লিনিকে আসার আগে হয়তো একটা কনস্ট্রাকশন সাইটে গিয়েছিল। স্যার আমাদের লিস্টে একজন সাসপেক্ট আছে, ডক্টর মীরার এক্স বয়ফ্রেন্ড নিখিল। ও তো আর্কিটেক্ট। গত কয়েক সপ্তাহ ধরেই মীরাকে সমানে কল আর মেসেজ করে যাচ্ছিল, কিন্তু মীরা ওর কোনো কল বা মেসেজের রেসপন্স করেনি। নিখিল? স্যার আর এই সিমেন্ট পার্টিকলসে আমি টোব্যাকোর ছাইও পেয়েছি। আচ্ছা, তার মানে খুনি স্মোকিং করে? হ্যাঁ, কিন্তু এটা সিগারেটের ছাই নয়, এটা সিগারেট ছাই, লাইক কিউবান সিগার্স। আর স্যার এই সেম ছাই আমি ডক্টর মীরার কেবিনে রাখা অ্যাস্ট্রের মধ্যেও পেয়েছি। দেখা করতে হচ্ছে এই নিখিলের সঙ্গে। এ আবার সে নয় তো যে সিগারেট ধোঁয়ায় আমাদের বোকা বানাতে চাইছে। নিখিল, ভিতর থেকে একটা গোগানি শব্দ আসছে। নিখিল, নিখিল, ও পালিয়ে যাচ্ছে স্যার। এই দাঁড়া। অবনী, ধরো ওকে। ইয়েস স্যার। নিখিল, নিখিল, নিখিল। এই নাও জল খাও। কে ছিল ওই লোকটা? হ্যাঁ স্যার আমি চিনি না ওকে, আমি তো ঘরেই ছিলাম। ও হঠাৎ করে এলো আর আমার উপর অ্যাটাক করে দিল। কিন্তু স্যার আপনি হঠাৎ এখানে? অ্যাকচুয়ালি ডক্টর মীরার কেসটা আমাদের কাছে আছে। কি মীরার কেস? ও আবার কি করলো? কাল রাতে মীরার খুন হয়েছে। কি খুন? মীরা
কাল রাতে তুমি কোথায় ছিলে নিখিল? স্যার আমি সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুর? স্যার একটা ফাংশন অ্যাটেন্ড করতে গেছিলাম। স্যার আমি 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 জাস্ট এক্ষুনি ফিরেছি। এই যে, স্যার 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 এই দেখুন আমার ফ্লাইট আর হোটেলের টিকিট। স্যার এতে ফাংশনেরও ফটো আছে। স্যার ও তো পালিয়ে গেছে, কিন্তু ওর ফোন পেয়ে গেছি। গুড। নিখিল তুমি আচ্ছা, তুমি মীরাকে অনেক মেসেজ করেছিলে, অনেক কল করেছিলে, কিন্তু মীরা কোনো রিপ্লাই করেনি। ব্যাপারটা কি? স্যার আমার আর মীরার ঝামেলা হয়েছিল, কিন্তু আমি মীরাকে খুব ভালোবাসতাম আর আমি চাইতাম শুধু ও আমার জীবনে যেন আবার ফিরে আসুক। সিগার খাওয়ার শখ আছে তোমার? নো স্যার, নেভার ইন মাই লাইফ। ইনফ্যাক্ট স্যার আমি তো ড্রিঙ্কও করি না। আচ্ছা, তুমি এমন কাউকে চেনো যার এই শখ আছে আর সে মীরাকে খুনও করতে চায়? হ্যাঁ স্যার, রাজন। স্যার ও মীরার পেশেন্ট। স্যার ও পুরোপুরি পাগল ছিল না, কিন্তু ও মীরার পিছনেই পড়েছিল আর বেশ কয়েকবার আমাকে থ্রেটও করেছিল যাতে আমি মীরার থেকে দূরে চলে যাই। রাজন নিখিলের ওপর যে আক্রমণ করেছিল তার মোবাইল থেকে যে নাম্বারে শেষবার ফোন করা হয়েছিল সে এই রাজন। এখন সন্দেহের তীর রাজনের দিকে ইশারা করছে। স্যার স্যার এটা রাজনের ফাইল, যেটা অবনী ক্লিনিক থেকে নিয়ে এসেছিল। এই দেখুন, অ্যাংজাইটি, বাইপোলার, অ্যাঙ্গার আউটবার্স্ট। স্যার এই রাজন একজন রিয়েল এস্টেট এজেন্ট আর ওর ওপর অনেক কোর্ট কেসেস আছে, কিছু আন্ডারওয়ার্ল্ড কানেকশনের জন্য আর কিছু শেরি বিজনেস ডিলের জন্য। স্যার যদি এই রাজন রিয়েল এস্টেটে থেকে থাকে, ক্রাইম সিনে যে সিমেন্টের পার্টিকেলস পাওয়া গেছে তার সাথে ওর কানেকশন থাকতেই পারে। হ্যাঁ স্যার, আমিও অদিতির সাথে কথা বলেছিলাম। ও বলছিল যে রাজন থেরাপি সেশনের সময় ও নাকি ডক্টর মীরার উপরে ভীষণ রেগে গেছিল একবার, এতটাই যে ও ডক্টর মীরাকে ক্লিনিকের কোনো জিনিস ছুঁড়ে মেরেছিল। সারা সপ্তাহে আমি শুধু এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি। হতে পারে যে এটা শুধু পেশেন্ট সেশন, কিন্তু এখানে এসে যে শান্তিটা পাই ওটা আমি কোথাও পাই না। এটা খুব ভালো কথা রাজন যে তুমি তোমার থেরাপিস্টের সাথে খুব কমফোর্টেবল ফিল করো, কিন্তু আমাদের সেশনের একটা পারপাস থাকে যেটা তুমি পুরোপুরিভাবে পালন করছো না। আমি জানি আমার বলা কোনো থেরাপি এক্সারসাইজ তুমি করছো না। তোমার কি আমার কোনো কথাই ভালো লাগে না? একবারও আমার কোনো প্রশংসা করেছো? রাজন, আমি শুধুই তোমার সাহায্য চাই না, সাহায্য চাই না। আমি শুধু সামান্য একটু সহানুভূতি চেয়েছিলাম, আর তুমি তাও দিতে পারছো না। কেন বলো তো, কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি মীরা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি আর তুমি মীরা। আচ্ছা, ইন্টারনেটে একবার রাজনের প্রোফাইলটা চেক করো তো। এটা রাজনের প্রোফাইল স্যার। রাজনের ব্লু কার? আরে এটা তো ডক্টর মীরার ওখানে যে সিসিটিভি ফুটেজ দেখেছিলাম সেখানে এই গাড়িটাই দেখেছিলাম। সিসিটিভি ফুটেজটা দেখাও তো। এই যে ইয়েস স্যার। তার মানে কাল রাত্রেই রাজন ডক্টর মীরার ক্লিনিকে গিয়েছিল। এক্সকিউজ মি, আমরা একটু ওয়েট করুন, স্যার এখন বিজি আছেন। সিআইডি স্যার, মিস্টার রাজন এখন মিটিংয়ে আছেন। আপনার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? অ্যাপয়েন্টমেন্ট নেই, অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে পারি। স্যার ইয়েস মিস্টার বাজাজ, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমি দেখছি। আইল কল ইউ লেটার। ইয়েস মিস্টার রাজন, কাল রাতে ডক্টর মীরা খুন হয়েছেন। কি বলছেন? কি? এবার এটা বলুন, যখন ডক্টর মীরা খুন হন ওই সময় কোথায় ছিলেন আর কি করছিলেন? মীরা, এক মিনিট। কাল রাতে আমি পার্টি করছিলাম। এই সিগারেট আপনি খান? এটা
এটা মীরাই আমাকে দিয়েছিল। যদি আপনি কালকে পার্টি করছিলেন তাহলে আপনার গাড়ি মীরার ক্লিনিকের সামনে কি করছিল? দেখি, হ্যাঁ গাড়িটা তো আমারই, কিন্তু আমি ওখানে ছিলাম না। এক মিনিট, আপনাদের কি মনে হয় আমি মীরাকে কিভাবে কষ্ট দিতে পারি? আমি মীরাকে ভালোবাসতাম। মীরাকে ভালোবাসতেন। আর নিখিলকে ঘৃণা, এই জন্য নিখিলের কাছে লোক পাঠান আপনি। নিখিল? হ্যাঁ, আমি ওর বাড়ি লোক পাঠিয়েছিলাম, কারণ ও ঈর্ষা করতো আমার আর মীরা রিলেশনশিপকে। আমার আর মীরা রিলেশনশিপ প্রথম দিকে ডাক্তার আর রুগীরই ছিল, কিন্তু ধীরে ধীরে আমাদের সম্পর্ক গভীর হলো। কিন্তু নিখিলের গল্প তো অন্য কিছু বলছে। মিথ্যে কথা বলছে ও, আর মীরাকেও সন্দেহ করত। মীরার সঙ্গে ওর ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাও মীরার পেছনে পড়ে থাকতো। সকাল সন্ধে সবসময় কল মেসেজ। আর যখন আমি মীরাকে প্রপোজ করি, ও সেটা তখন অ্যাকসেপ্ট করেছিল। সেটাও সহ্য করতে পারেনি। সেটা সহ্য করতে পারেনি বলে ও আমাকে এভাবে ফাঁসাতে চাইছে। আপনি এই সব কিছু যে বলছেন, কোনো প্রমাণ আছে আপনার কাছে? এক মিনিট, একটা পার্সোনাল ট্রিপে গিয়েছিলাম আমি মীরার সঙ্গে, তখনকার ছবি এগুলো। এই ট্রিপেই আমি প্রপোজ করেছিলাম মীরাকে। আসলে আমার অ্যাংজাইটি ডিসঅর্ডারে খুব সাহায্য করেছিল মীরা আমাকে। আর হ্যাঁ, এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের কারণেই আপনি মীরার সাথে ঝগড়াঝাটি করতেন আর গায়ে হাত তুলতেন, রাইট? এসব আপনাকে কে বলেছে? ডক্টর মীরার অ্যাসিস্ট্যান্ট অদিতি। রাজন, oh my God. He's dead. God. স্যার, রাজনের সেক্রেটারি কনফার্ম করে দিয়েছে, ও সত্যি বলছে। কাল রাতে ও পার্টিতেই ছিল, আর স্যার এই পার্টির অ্যাড্রেসও আমি পার করে নিয়েছি। পারফেক্ট। দুটো ব্যাপার হতে পারে। হয়তো রাজন ঠিকই বলছিল যে খুনও করেনি, অর্থাৎ গাড়িটা জেনে বুঝে ওখানে কেউ রেখেছিল যাতে সন্দেহ রাজনের ওপর পড়ে। কি অদ্ভুত ব্যাপার না স্যার? যদি খুনির রাজনকে ফাঁসানোরই ছিল, তাহলে ওকে মারতে গেল কেন? এটা তো তখনই জানা যাবে যখন খুনিকে আমরা নাগালে পাবো। জানতে হবে যে গাড়িটা ওখানে কে রেখেছিল, আর যদি গাড়িটা বেরিয়েই থাকে তাহলে সেটা চালাচ্ছিল কে। এই গাড়ি কি এখান থেকে কোথাও গিয়েছিল কালকে? না স্যার, এই গাড়িটা তো সারা রাত এখানেই ছিল। আই মিন, রাজন স্যার নিয়ে এসেছিলেন আর উনিই নিয়ে চলে গিয়েছিলেন। আচ্ছা, এমনিতেও রাস্তার সিসিটিভি থেকে আমরা বুঝতে পারবো, কিন্তু তুমি যদি আমাদের সময় নষ্ট করো না, তাহলে খুনের দায়ে জেলে পাঠাবো, বুঝেছো? এখন বলো। না না স্যার, আমি কিচ্ছু করিনি। আমাদের স্টাফদের মধ্যে রনি নামে একটা ছেলে আছে, ওই গাড়িটাকে নিয়ে কোথাও গিয়েছিল, আর রাজন স্যার ফিরে আসার আগে ওই গাড়িটাকে পার্কিংয়ে এসে রেখেছিল। ক্লায়েন্টের গাড়ি নিয়ে কোথায় গেছিলিস? স্যার, সরি আরে দাদা, কোথায় পাওয়া যাবে রনিকে? ওকে জব থেকে বের করে দেওয়ার আগেই স্যারও পালিয়ে যায়। অ্যাড্রেস দাও ওর। স্যার, স্যার ওই রনির বাড়িতে তো তালা লাগানো, মনে হয় পালিয়ে গেছে। যেই ডক্টর মীরাকে খুন করেছে খুব সুচতুরভাবে প্ল্যান করে খুন করেছে। সিগারেট ছাই, সিমেন্টেড পার্টিকলস,
হোটেলের কার পার্কিং থেকে কারকে নিয়ে যাওয়া আর সিসিটিভিতে ওই কারের উপস্থিতিটা ভালো করে বোঝানো, মানে খুব ভেবেচিন্তে রাজন আর নিখিলকে ফাঁসানোর জন্য এই সমস্ত প্ল্যানগুলো করা হয়েছিল। স্যার, রাজনকে ডক্টর মীরার খুনে ফাঁসানোর পরে ওকে মেরে ফেলার কি মানে হয়? হ্যাঁ স্যার, এই আলট্রা প্রো ম্যাক্স খুনিটা আসলে কে? খুনি আসলে নিজেকে খুব বুদ্ধিমান বলে মনে করছেন। এই রাজনের ফোনে এই ছবিটা দেখছো দয়া? খুনি কোনো না কোনো ভুল তো করেই ফেলে, সে যতই চালাক হোক না কেন। এও করেছে। মোবাইল লোকেশনও ট্র্যাক হচ্ছে স্যার। মনে হয় আমাদের সাসপেক্ট পালানোর চেষ্টা করছে। এই মোবাইল লোকেশন এখন বোরেবালি হাইওয়ের পাশে দেখাচ্ছে। বোরেবালি হাইওয়ের পাশে ওখানে একটা বাস ডিপো আছে, যেখান থেকে আউট স্টেশনের বাসগুলো বেরোয়। যদি ওখান থেকে পালিয়ে যায় তো বাস খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। খুন করে পালিয়ে যাওয়ার চক্করে আছে। এত বড় একটা প্ল্যান করে অন্যের উপর দোষ তো চাপিয়ে দিয়েছে, কিন্তু নিজের জিপিএসটা অফ করতে ভুলে গেছে। আর কতক্ষণ লাগবে? প্রায় পৌঁছে গেছি। আরে খুব তাড়া আছে মনে হচ্ছে সেক্রেটারি ম্যাডাম। আসলে ফ্যামিলি ইমার্জেন্সি হয়েছে। আরে অন্তত মোবাইল ফোনটা তো অফ করে দিতে, জার্নিতে প্রবলেম হতো না। আরে 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 ব্যাস ব্যাস ব্যাস, কোথায় পালাবেন? তোমার কিন্তু মীরার আংটিটা পরে ক্রাইম সিনে আসা একদমই উচিত হয়নি। রাজনের ফোনে আমরা একটা ফটোতে দেখেছি মীরা ওই আংটিটাই পরেছিল। ডক্টর মীরাকে তুমি কেন মেরেছো? কারণ ও আমার জীবন নষ্ট করে দিয়েছিল। আমার আর অর্জুনের ম্যারিড লাইফ ঠিকঠাক চলছিল না। কেউ কেউ বলেছিল থেরাপিস্টকে দেখাতে। অর্জুন ডক্টর মীরার ক্লিনিকে যেতে শুরু করলো, আর সেখানে ওই ডক্টর মীরা অর্জুনের কানে আমার নামে বিষ ঢালতে শুরু করে। আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিন ঝামেলা, প্রত্যেক কথায় শুধু ঝগড়া। অর্জুন, কিন্তু তুমি কি অদিতির কোনো কথা ডিফেন্স ছাড়া একবারও কখনো ভেবে দেখেছো? ওই একটাই তো কাজ আমি করে যাই প্রত্যেকদিন। প্রত্যেকদিন শুধু ওই বলে যায়, আর আমি শুধু শুনতেই থাকি। ওর সাথে কাটানো একটা মুহূর্তও আমার ভালো যায় না। আমি যে কাজই করি না কেন ওর পছন্দই হয় না। প্রত্যেক কাজেই খুঁত বের করে। ডক্টর, আমি এই স্ট্রেসে আর থাকতে পারবো না। তাই আমি একটা ডিসিশন নিয়েছি, আর ওই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি আমায় সাহায্য করেছেন। আমি অতিথির সাথে সম্পর্কটা সম্পূর্ণ শেষ করে দেবো ভেবেছি। আর সহ্য করতে পারছি না আমি। নিজেকে সামলাও অর্জুন, এটা কোনো পদ্ধতি নয়। হয়তো কোনো অন্য রাস্তা আছে। না ডক্টর, আর কোনো রাস্তা নেই। আর তারপর এক রাতে অর্জুন বাড়ি ফিরল, আর ও আমাকে বলল আমাদের দুজনকে সেপারেট হয়ে যেতে হবে অদিতি। এটাই আমাদের জন্য বেটার অপশন। আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, তুমি নিজের খেয়াল রেখো। অর্জুন, অদিতি ছাড়ো প্লিজ। প্লিজ আমাকে ছেড়ে অদিতি! যেও না অর্জুন। অর্জুন, তো এই জন্যে তুমি মীরার ক্লিনিকে 11:47 পর্যন্ত অপেক্ষা করেছিলে? কারণ আমি চেয়েছিলাম ঠিক যে সময়ে মীরা আমার জীবন নষ্ট করেছিল, আমিও ঠিক সেই সময়ে ওর জীবন নষ্ট করে দেব ভেবেছিলাম। আমাদের ডিভোর্স হওয়ার পর আমি মীরাকে ট্র্যাক করতে শুরু করলাম। জেনে বুঝে ওর পেশেন্ট হওয়ার নাটক করলাম। আমি যেভাবেই হোক প্রতিশোধ নিতে চাইছিলাম। আমি সঠিক সময়ের অনেক অপেক্ষা করেছি, আর তার মাঝেই আমি ওর আর রাজনের সম্পর্কের ব্যাপারে জানতে পারি। কেউ আমার জীবনটা নষ্ট করে এত খুশি কি করে থাকতে পারে? আর মীরার মার্ডারের অপরাধ তারই প্রেমিক রাজনের উপর পড়ে, তাহলে এর থেকে সাধ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারতো স্যার?
আর ওই রাজনের মাথা তো সব সময় আগুন হয়ে থাকতো, কোনো কারণ ছাড়াই রেগে যেত। ওকে বোকা বানানো আমার জন্য খুব সহজ ছিল। তারপর আমি নিজের প্ল্যান এক্সিকিউট করতে শুরু করলাম। সবার আগে আমি মুভির টিকিট কিনলাম আর নিজের একজন বন্ধুকে নিজের ফোনটা দিয়ে মুভি দেখতে পাঠিয়ে দিলাম। তারপর আমি রনিকে টাকা দিয়ে রাজনের কারকে হোটেল থেকে বাইরে বের করলাম, আর ওই কারটা নিয়ে আমি মীরার ক্লিনিকে পৌঁছালাম। আমি বিল্ডিংয়ের সবকিছু খুব ভালোভাবে চিনতাম, সেজন্যই আমি পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকলাম, যাতে আমাকে সিসিটিভিতে না দেখা যায়। কাম কাম ইন। কি ব্যাপার অদিতি, তুমি এত রাতে কল করেছিলে? কি হয়েছে বলো বলো অদিতি, কি হয়েছে? ম্যাম, আসলে ভয় পেও না, তুমি আমাকে বলতে পারো কি বলতে চাইছিলে তুমি এত রাতে। বলো অদিতি, কি থটস আসছিল তোমার মনের মধ্যে? এটা আমার বিয়ে নষ্ট করার জন্য, এটা আমার অর্জুনকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য। তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। আমিও তোর থেকে সবকিছু কেড়ে নিলাম, তোর জীবনটাই কেড়ে নিলাম। কেমন লাগছে দেখ মীরা। রাগের মাথায় আমি রাজনের ফাইলটা ওখানে রাখতেই ভুলে গিয়েছিলাম। সেই জন্য আমি পরের দিন সকালে আবার ওখানে পৌঁছালাম। যখন আমি ওখানে পৌঁছলাম তখন দেখলাম যে আপনি ওখানে আগে থেকেই ছিলেন। ও মাই গড! তারপর আমি অজ্ঞান হওয়ার নাটক করলাম যাতে আমি টাইম পেয়ে যাই রাজনের ফাইলটা ওখানে প্লেস করার জন্য। আর রাজনের ওষুধে বিষ কখন মেশালে? যখন আমি ওর গাড়ি চুরি করেছিলাম তখন ওর ওষুধ গাড়িতেই রাখতো। আমি রাজনকে মারতে চাইনি, কিন্তু ওকে মারতে হলো যাতে ও সিআইডির সামনে নিজেকে ডিফেন্ড করতে না পারে। মেয়েরা যদি ছেলেদের পেছনে পড়ে তো হিংস্র হয়ে যায়, তাহলে খুব ভালো যে আমি সিঙ্গেল। যখন কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় তখন তারা নিজেদের জীবনটা নতুন করে শুরু করতে চায়, যেটা তুমিও করতে পারতে অদিতি, কিন্তু তুমি এরকমটা করোনি। তুমি নিজের ভুল সংশোধন করার পরিবর্তে ডক্টর মীরা আর রাজনকে খুন করে নিজের জীবনটাকে সারা জীবনের জন্য জেলের অন্ধকার কুঠুরিতে ঠেলে দিলে। কি পেলে তুমি? নিয়ে যাও ওকে।